ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। এটা একটা সাধারণ একটা নাম, শুধু দীপু চন্দ্র দাস। আজ এই নামটা শুধু একটা মানুষের নয়, একটা ভয়, একটা প্রশ্ন। এটা এক ভয়ঙ্কর বাস্তবিকতার প্রতীক। বাংলাদেশের মাটিতে 21 শতকে দাঁড়িয়ে একজন মানুষকে পিটিয়ে মারা হলো, তারপর আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এর আগেও এরকম এই ইসলামিক পন্থীদের এরকম তাদের শিকার এর আগেও অনেক সংখ্যালঘুরা, বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা অনেক হয়েছে। এর কারণ অনেকে খুঁজছে। কারণ আমি যেটুকু করেছি, এর কারণ হলো একটি অভিযোগ, কোনো প্রমাণ নেই, কোনো আদালত নেই, কোনো বিচার নেই। আজকের এই ভিডিওতে আমরা শুধু খবর বলবো না, আমরা তুলে ধরবো সেই অন্ধকার যেখানে মানুষ আর মানুষ থাকে না। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ ডেইলি কলকাতা নিউজ মানুষের কথা বলে। দীপুচন্দ্র দাস, বয়স আনুমানিক ওই 35 বছরের মতো হবে। পেশায় শুনেছি নাকি উনি গার্মেন্টসের শ্রমিক ছিলেন। কর্মস্থল মনমোহন সিং জেলায়, অবভিয়াসলি ওটা বাংলাদেশের মধ্যে পড়ে। মনমোহন সিং জেলায় ভালুকা উপজেলার একটি পোশাক কারখানায়। তিনি কোনো নেতা ছিলেন না, কোনো ধর্মীয় বক্তা না, একেবারেই না, কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার না, তা একেবারে না। তিনি ছিলেন একজন সাধারণ একটা শ্রমিক, দিন এনে দিন খাওয়া মানুষ। তার সহকর্মীরাই বলছেন তিনি নাকি খুব চুপচাপ থাকতেন, নিজের কাজ করত, গ্রামে তার পরিবারেরা অপেক্ষা করত মাসের শেষে একটু টাকা পাঠাবার আশায়। কিন্তু কেউ জানতো না এই মানুষটাই একদিন পরিণত হবে এক ভয়ঙ্কর কট্টর ইসলামিক পন্থীদের শিকার। ঘটনার দিন সকালবেলা কারখানার ভেতর একটা কথা ছড়িয়ে পড়ে, দীপু নাকি ইসলামিক নবী ও মোহাম্মদ কে নিয়ে কিছু কটূক্তি করেছেন। এই কথাটা কে বলল, কাকে বলল, কোথায় বলল, আজ পর্যন্ত তার কোনো স্পষ্ট উত্তর নেই। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে এই ধরনের অভিযোগ মানেই আগুন। একজন বলল, আরেকজন শুনলো, আর একজন আর একটু বাড়িয়ে বলল। মিনিটের মধ্যেই গুজব হয়ে গেল অপরাধ, সন্দেহ হয়ে গেল ফতোয়া। প্রথমে কয়েকজন, তারপরে আরো কয়েকজন লোক। কারখানার ভেতর ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। বাইরে খবর ছড়িয়ে পড়ল, ধর্ম অবমাননাকারীরা ধরা পড়েছে। এই শব্দটাই যথেষ্ট বাংলাদেশের ক্ষেত্রে। মব তৈরি হতে সময় লাগে না, আইন ভাঙতেও সময় লাগে না। দীপু বুঝতেই পারল না তিনি আর একজন শুধু শ্রমিক নয়, তিনি এখন শুধু ইসলামিক পন্থীদের টার্গেট হয়ে গেছেন। প্রথমে তাকে ধাক্কা মারা হয়, তারপর কিল ঘুষি, এরপর লাঠি রড পাথর দিয়ে তাকে নৃশংসভাবে মারতে থাকে। একজন মানুষ মাটিতে পড়ে যাচ্ছে, চিৎকারে কাঁদা, বাঁচার আকুতি। কিন্তু ওই ইসলামিক পন্থীরা তখন আর মানুষ ছিল না, তখন মানুষরূপী তারা পশু হয়ে গেছে। কেউ থামায়নি, কোনো পুলিশও ডাকেনি কেউ। কারণ ভয় দেখাতে হবে সংখ্যালঘুদের। মারতে মারতে দীপু তখন প্রায় পুরো নিথর, তবুও তাকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। কিছু লোক এসে তার শরীরে আগুন দিয়ে দেয়। একটাই প্রশ্ন, যদি সে অপরাধী হতো তাহলে আগুন কেন? পুলিশের হাতে দিয়ে দিতে পারতেন। কারণ একটাই, মানুষকে দেখানো। মানুষ বলতে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে তাদের দেখানো যে ইসলামের নামে কোনো কিছু বললে, যে ইসলাম যারা কট্টরপন্থীরা আছে তারা চাইছে ওখানে একটা ভীতির পরিবেশ তৈরি করতে। কিছু ঘন্টা পর তখন সবকিছু যখন পুরোপুরি শান্ত হয়ে যায়, ঠিক আছে, তারপরে পুলিশ আসে। ততক্ষণে তার দেহ পুরো ছাই হয়ে যায়। প্রশাসন জানায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে। কিন্তু একটাই প্রশ্ন থেকে যায়, সময় মতো পুলিশ কোথায় ছিল? কেন গুজব থামানো গেল না? কেন শ্রমিকদের নিরাপত্তা ছিল না? মানবিকতা যে সংগঠন যে ছিল ভারতের, তারা কিছু নিন্দা প্রকাশ করেছে, বুদ্ধিজীবীরা কিছু লেখালেখি করেছে, কিন্তু ঘুরে ফিরে একটাই প্রশ্ন আসে,
আইন দেশের কি মানে কোনো যে সন্ত্রাসবাদীদের থেকেও আইন ঊর্ধ্বে? না, এটা শুধু দীপু নয়, এটা সংখ্যালঘুদের মানে একটা ভীতি, গুজব, রাজনীতি, আইনের ব্যর্থতা। আজ দীপু, কাল অন্য কেউ হতে পারে। না, এটা শুধু দীপু নয়, এটা সংখ্যালঘুদের ভীতি মানে ভয় দেখানোর চেষ্টা। আজ দীপু, কাল অন্য কেউ হতে পারে। বাংলাদেশে এটা আজ শুধু একটা এরকম না, এর আগে অনেক হয়েছে। ওদের এই দিকে এইসব হতেই থাকে। আজ তো দীপু নেই, কিন্তু থেকে গেছে একটা পোড়া দেহ, কিছু ভিডিও, আর অনেক প্রশ্ন। আইন যদি নীরব থাকে এরকম, তাহলে এই সন্ত্রাসবাদীরাই রাজা হয়ে ওঠে। প্রশ্ন একটাই, বিচার হবে তো? চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।